কি বলল? ওনারা বলেছে এটা সেলফ ডিফেন্স, তাই মামলা টামলা কিছু হয়নি। ভেতরে চলো। তোমাকে খুবই বাজে লাগছে। নিজের বাবাকেই আমি গুলি করেছি, বুঝতে পারছি না কি হলো। তুমি যদি গুলি না করতে তাহলে উনি তোমাকে মেরে ফেলতো। আসলে এটা কিন্তু আরো অসাধারণ গল্প হতে পারত। আরো একটা খারাপ খবর আছে। গ্যাসের লাইন কেটে দিয়েছে। আমাদের বাড়িতে কাল হামলা হয়েছিল, মেয়েতে মারা গেছে। কিভাবে মারা গেছে? মানুষ কিভাবে মারা যায়? গুলি লেগে মারা গেছে। আমার সাথে দেখা না হলেই হয়তো এটা হতো না। মানে বুঝতে পারছি না কেন। এটা কেন হলো? আই মিন, সবসময় কেন ভালো মানুষগুলোর সাথে এমনটা ঘটে বলো তো? কারণ এই দুনিয়া এমনই জায়গা আসা, খারাপ লোকেরা লড়াই করছে আর নিরাপরাধরা মারা যাচ্ছে। কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। আমি আর নিতে পারছি না মুস্তাফা। এত মৃত্যু, এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমাকে এখন যেতে হবে। কোথায়? জানা যায়। ঠিক আছে। গতরাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ইসমাইল কারায়েলের জানাজা আজ বিকেলে বেশ চুপচাপ আর নীরবেই অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় ওনার ছেলের অংশগ্রহণ না থাকা এবং লোকজনের উপস্থিতি কম থাকার বিষয়টি দর্শকদের নজর এড়ায়নি। ইসমাইল কারায়েলের জন্য কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল না। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার দলের কোনো সদস্যই এই জানাজায় অংশ নেননি। পরবর্তী সংবাদে যাচ্ছি। আন্ডারওয়ার্ল্ডের বিখ্যাত ব্যক্তিত্ব আলী কামাল পপুলার এবং তার সাথে আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনাকে সবাই ক্ষমা করে দিন। ক্ষমা করলাম। ওনাকে ক্ষমা করেছেন? ক্ষমা করলাম। ওনাকে ক্ষমা করেছেন? ক্ষমা করলাম। মৃতের রুহের মাগফিরাত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ফাতিহা পড়ুন। আমিন। এবার আসুন। আল্লাহকে জান্নাতবাসী করুক। ধন্যবাদ। আপনাকেও খুব পছন্দ করত। প্রথম সাক্ষাতের কথা বলতে গিয়ে চোখ জলজল করছিল, সারা রাত ঘুমাতে দেয়নি। আপনার কথা বলেই চলল। আমাদের যদি দেখা না হতো। এটা আপনার দোষ না, নিয়তি। আমার সমবেদনা রইল। ধন্যবাদ।
সমবেদনা জানাচ্ছি। আপনাকে অনেক কিছু বলার আছে বাড়ি সাহেব। আমি সতর্ক করেছিলাম, এই পথ ছাড়তে বলেছিলাম, এই রক্তক্ষয়ী লড়াই থেকে সরে আসতে বলেছিলাম। সত্যি আমি দুঃখিত। আপনি দুঃখিত? এতটুকুই? ওই ছেলেটা আপনার সাথে সম্পর্ক শেষ করতে গিয়েছিল, কিন্তু আমাদের ছেড়েই চলে গেল। আপনি কেন করছেন এসব? এটাই আমার নিয়তি। নিয়তি? শুধু নিয়তির দোহাই দিয়ে আপনি পার পেতে পারেন না। আপনার প্রতি আমার পরামর্শ, একটু ঠান্ডা মাথায় বসে এটা ভাববেন যে আমার ভুলটা কোথায়। বাহারি সাহেব, আপনি কি বুঝতে পারছেন যে শুধু নিরীহ লোকদেরই রক্ত ঝরছে? বাবা, চাইলে এখন আমরা যেতে পারি। উনিও খুব কষ্ট পাচ্ছেন। ওনার কষ্ট পাওয়াই উচিত। তুমি দেখেছো তাই না? তাকে বেয়ারিশের মতো কবর দেওয়া হয়েছে। ঠিক আছে, সে একজন ইউজলেস মানুষ ছিল, কিন্তু সে এটা ডিজার্ভ করে না। আমি কি এটা ডিজার্ভ করি? তুমি কি ডিজার্ভ করো? ওনাকে ট্র্যাপে ফেলার কথা ছিল, কিন্তু তুমি তাকে গুলি করেছো, মেরে ফেলেছো। ফেরিহা, চলো ভেতরে বসে। এসো। তুমি কি খুব রেগে আছো? আমি কি বলবো বুঝতে পারছি না। আমি এটা বাধ্য হয়ে করেছি। হ্যাঁ, ঠিক। হয়তো এটাই ভালো হয়েছে ভাইয়া। আমরা তার জীবিত থাকা অবস্থায় কোনো বেনিফিট দেখতে পাইনি, হয়তো মৃত্যুর পর দেখতে পাবো। হ্যাঁ বাবা, বলো। হ্যালো বাবা, কাল রাতে তোমাকে আমরা টিভিতে দেখেছি। কি দেখেছো তুমি? তুমি গুলি করছিলে। হ্যাঁ হ্যাঁ বাবা, শোনো, তুমি যা ভাবছো তা না, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। তুমি আমার কাছে আসবে, তাই না? ওহো বাবা, তুমি কি ভুলে গেছো আদালত যে আমাদেরকে দেখা করতে নিষেধ করেছে? না হলে আমাকে কেউ আটকে রাখতে পারতো। মায়ের সাথে আমি কথা বলেছি, সে পারমিশন দিয়েছে।
10 মিনিটের জন্য এসে দেখে যাও, এরপর চলে যাবে। 10 মিনিট? আমি 10 সেকেন্ডের জন্য হলেও আসবো। আমি আসছি, এখনই আসছি। আমি এখন সিনানের কাছে যাচ্ছি। ওর সাথে একবার দেখা করতে পারলে ভালো লাগতো। ঠিক আছে, চলো একসাথে যাই। না থাক, তোমরা বাবা ছেলে অল্প সময়ের জন্য দেখা করবে, আমি তাহলে আজকে না যাই, পরে দেখা করব। ওকে, চলো বের হই। ঠিক আছেন আপনি? ঠিক আছে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। মৃত্যুর আগে এই লোক আমাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি। আপনি কি জানেন? না, কিসের ব্যাপারে? সেমার ব্যাপারে। কিছু বলেনি। লোকটাকে বিনা কারণে দোষারোপ করেছি। আমাকে এটুকু বলেছিল যে তোমার উপর সে রাগ করেনি। সেমা আর তোমার ব্যাপারেও পজিটিভ ছিল। এটা হলো নশ্বর পৃথিবী। আজকে আছো তো কালকে নেই। ঠিক তাই, জীবনটা ছোট, সবাইকেই যেতে হবে। এই দাঁড়ো 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 দাঁড়ো, আমি দেখছি। ওয়েলকাম, সমবেদনা জানাচ্ছি। রেবেকা, তুমি বাচ্চাটাকে এসব কেন দেখতে দিয়েছো? কেন দেখতে দিয়েছো? আমি কিভাবে জানবো যে তুমি আর তোমার বাবা টিভিতে লাইভ শুটিং করছো? টিভি অন করলাম আর দেখতে পেলাম। শোনো, সামান্যতম ভুল করলেও আমি কমপ্লেইন জানাবো। 10 মিনিট সময় আছে। তোমার কি কোনো বিবেক নেই? তোমার জন্য নেই। বাবা, তুমি কেমন আছো? এই তো বাবা, আমি ভালো আছি। টিভিতে ওটা কি দেখাচ্ছিল বাবা? শোনো বাবা, এর কোনো কিছুই আসলে রিয়েল না। এটা জাস্ট একটা ফান, একটা গেম। তুমি মিথ্যা বলছো। তোমাদের একা ছেড়ে দিচ্ছি। তোমার হাতে কিন্তু আর 9 মিনিট সময় আছে। এসো বাবা, এসো। বাবা, আপনার কি ক্ষুধা পেয়েছে? কিছু বানিয়ে দেব? মেয়েদের মৃত্যুর পর থেকে উনি একটা কথাও বলেননি। আমি কিন্তু আসলেই ভয় পাচ্ছি। দেখো একবার ঘরবাড়ির কি অবস্থা করেছে তারা। তোমার কাছে আমি কৃতজ্ঞ। কেন? আমার ছেলেকে বাঁচিয়েছো। ওর জন্য তুমি জীবনের ঝুঁকি নিয়েছো। ও একটা ছোট্ট বাচ্চা, এতটা অমানবিক এখনো হয়নি। দেখেছি তুমি কিভাবে উড়ে গেলে। হাসানিয়া মুরির কিছু একটা হতে পারত। তোমাকে সত্যি অনেক ধন্যবাদ। বাবা কি করছেন দেখে আসি। সিনান, শোনো, তুমি স্কুলের দিকে মনোযোগ দাও আর এসব নিয়ে একদম ভেবো না, ঠিক আছে?
তোমার কি করতে হবে জানো তো? তুমি যেটা করবে, মোটামুটি 1 সপ্তাহ স্কুলে যাবে না। তুমি তাই বলছো? ঠিক আছে, 1 সপ্তাহ বা 10 দিন স্কুলে যাব তুমি না। মনে হয় খেয়াল করোনি, আমি 10 দিন বলিনি, 1 সপ্তাহ বলেছি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, এটা আমি দেখছি। তুমি ঠিক আছো তো? তোমার বাবা কবে এত ঠিক ছিল যে এখন ঠিক থাকবে সিনান? একটা সমস্যা গেলে অন্য আর একটা সমস্যা চলে আসে। আর মাত্র 10 সেকেন্ড। 9, 8, 7, 6। ওজদাম, পুলিশকে কল করো। প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি, কাউকে ডাকতে হবে না। আচ্ছা, লাগবে না, চলে যাচ্ছে সে। মাঝে মাঝে আমি আসলে বুঝতে পারি না যে তোমার মতো একজন মহিলার কাছ থেকে এই সন্তানটি কিভাবে এলো। দেখো রেবেকা, এই সুন্দর মুখটা দেখো, আর আমাকে দেখো, আর নিজেকে আয়নায় দেখো। তোমার সময় শেষ, জান। হ্যালো ফেরিয়া, কি করছো তুমি? এই তো আমি আড্ডা দিচ্ছি। আমি আমার সমবেদনা জানাতে এসেছি। আচ্ছা, ধন্যবাদ। আমার মন তোমার দিকে পড়ে আছে। ধন্যবাদ। আমার মুখের দিকে কি একবার তাকানো যায়? হ্যাঁ, বলো। তোমার জন্য আমি কি কিছু করতে পারি? আমার বাবাকে ফিরে আনতে পারবে? এটা অবশ্য একটু কঠিন। তার মানে তুমি পারবে না, তাই তো? তুমি আর একটু যৌক্তিক কিছু চাইতে পারো ফেরিয়া। সেটা কিরকম? যেমন কথা বলতে পারো, যেমন আমার কাঁধে মাথা রেখে কাঁদতে পারো। আসলে আমার কাঁদতে ইচ্ছে করছে না। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, কি অবস্থা? কি করছো তুমি? কি আর করব, জানাজা শেষ, এখন বাসায় যাচ্ছি। তুমি কি করো? নিজেকে একটু ডাইভার্ট করা দরকার। ঠিক আছে, ডাইভার্ট করো, আমার কাছে এসো। ঠিক আছে। যেটা নিজের মধ্যে রাখছো সেটা রেখো না। আমি রাখছি না। না, আমি জানি ভেতরে আটকে রেখেছো, বের করো। শোনো, এই পৃথিবীর মস্ত বড় রোগের একমাত্র কারণ হলো ভেতরে আটকে রাখা। বুঝতে পারছি, প্রয়োজন হলে আমি এখানে আছি। আচ্ছা, ধন্যবাদ। যদি কাঁদতে চাও তাহলে কাঁদো। ঠিক আছে, প্রয়োজন হলে কাঁদবো। তুমি চাইলে আমরা একসাথে কাঁদতে পারি। পরে কাঁদবো আমি। ঠিক আছে, আমি তাহলে আসি।
ভালো থেকো। আসার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমরা তাহলে কি করব না ভেতরে? ধরে রাখবো না। ঠিক তাই। ধন্যবাদ। তুমি কখনো ভেবে দেখেছো আমাদের যদি কখনো দেখা না হতো তাহলে কি হতো? তাহলে আমার লাইফ বলে কিছু থাকতো না আয়েশা। কবে আমার প্রেমে পড়েছিলে বলো তো? এ কথা তোমাকে 50 বার বলেছি। তাতে কি, আবারও বলবে? যখন ট্যাক্সিতে দেখেছিলাম সেখানে তুমি ছিলে না, বরং সেখানে শুধু তোমার একজোড়া চোখ ছিল। মনে হচ্ছিল ট্যাক্সিতে একজোড়া চোখ ঢুকে পড়েছে। ওগুলো ছিল আমার দেখা সবচেয়ে সুন্দর চোখ। আরো মনে হচ্ছিল ওই শরীরটাকে চোখ দুটো বেঁধে ফেলেছে। তুমি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করেছিলে। না, একদমই না। তোমার নাম যদি মুস্তফা না হয়ে অন্য কিছু হতো অবাক হতাম না। উফ। মুস্তফা, আমরা কি কখনো হ্যাপি হব না? এই কথা জিজ্ঞেস করো না আয়েশা, জিজ্ঞেস করো না। এক মিনিট। এক্সকিউজ মি। বলুন। আমি কি ট্রাই করতে পারি? শিওর। Boynum bükülür, dalarım uzaklara, gönlüm sıkılır. Gül ağarınca boynum bükülür, dalarım uzaklara, gönlüm sıkılır. Sorma ne haldeyim sorma, kederdeyim sorma, yangınlardayım zaman zaman sorma.
Utanırım sorma, söyleyemem sorma. Nöbetlerdeyim, başım duman. Ah bu yangın beni öldürüyor yavaş yavaş. Kor kor ateşler yanıyor içimde. Aşkın beni kül ediyor. Kor kor ateşler yanıyor içimde. Aşkın beni kül ediyor. Sorma ne haldeyim sorma. Kederdeyim sorma. Yangınlardayım zaman zaman sorma. Utanırım sorma. Söyleyemem sorma. Nöbetlerdeyim başım duman. Sorma ne haldeyim sorma. Kederdeyim sorma. Yangınlardayım zaman zaman sorma. Utanırım sorma. Söyleyemem sorma. Nöbetlerdeyim başım duman. তুমি তো তোমার ঠোঁটের কোণে হাসি ফোটাতে কত কিছুই করো, নিজেকে তুমি কখনো বিলিয়ে দাও আবার হেরেও যাও। তবে যদি সৌভাগ্যবানদের কথা বলি, তারা যদি কিছু নাও চায় তবুও সেগুলো আপনা আপনিই পেয়ে যায়। আর আমি প্রতিনিয়ত নিজেকে পুড়িয়েই চলেছি। সগুজাদায় যদি আমার বড় ভাই হতো। ওনাকেও পাগল বানাতে চাও তাই না? বাবা, দোহাই লাগে আপনার, দরজাটা খুলুন। বাবা, দরজা ভাঙতে বাধ্য করবেন না। আর কতক্ষণ এভাবে থাকবেন? কি করব আমরা? দুশ্চিন্তা হচ্ছে আমাদের। আয়েশাকে জানানো উচিত ভাই। ওর উপর তো বাবা রেগে আছেন। আরে সে এটা সহ্য করবে না। করো করো, ফোন করো। আয়েশা, বাবা জানাজা থেকে ফিরে আসার পর থেকে নিজেকে ঘরে আটকে রেখেছেন, কিচ্ছু খাচ্ছেন না, পানিও মুখে দিচ্ছেন না। আমরা সবাই পেরেশান হয়ে গেছি, দয়া করে আপনি আসুন। কি বলছো এটা? খুব দুশ্চিন্তা হচ্ছে। ঠিক আছে, আমি আসছি আসছি। কি হয়েছে? বাবা নাকি নিজেকে ঘরে আটকে রেখেছে। ফ্রি আছো মোস্তফা? আসলে আমার বাসায় একজন গেস্ট আছে। হ্যাঁ, ওকে, আমাদের একটু কথা ছিল। ঠিক আছে, আসছি। দেখি সামনের দিকটা ঢেকে দেই, তাহলে ঠান্ডা লাগবে না। ঠিক আছে মা, স্কুলে আজকে না যাই কেন? বাবা যদি আবার মারে? মারবে না মারবে না, তার রাগ চলে গেছে, চিন্তা করো না। যাও, আল্লাহ আমাদের সহায় আছেন। কি ব্যাপার? 1 ঘন্টা ধরে আমি চায়ের জন্য অপেক্ষা করছি, চা কোথায়? এখনই এনে দিচ্ছি চা। যাও সোনা, আল্লাহ ভরসা, সাবধানে যেও। মুস্তফা আঙ্কেল, আমার সমবেদনা থাকলো। ধন্যবাদ ইসা সোনা, ভালোভাবে ক্লাস করবে। হ্যাঁ, যাও।
উনি হলেন প্রোটেকশন ব্রাঞ্চ অধিদপ্তরের অলগুন সাহেব। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। কি ব্যাপার? তোমাকে একটা টেম্পোরারি অ্যাসাইনমেন্ট দিচ্ছি। কিসের আবার অ্যাসাইনমেন্ট? একজনকে প্রোটেক্ট করবে। প্রিসাইজলি বললে একটা সিকিউরিটি টিমের ইনচার্জ থাকবে তুমি। এটা আবার কোত্থেকে আসলো? তোমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত একটা টেম্পোরারি অ্যাসাইনমেন্ট, হালকা কাজ আর কি। তার মানে স্থগিত রাখছেন, তাই না? না, ভ্যাকেশন বলতে পারো। ভ্যাকেশন। একজন ফিমেল সিঙ্গার আছে, তো ওনার ম্যানেজার গতকাল কমপ্লেইন জানিয়েছে কেউ একজন তাকে হ্যারাস করেছে। আচ্ছা, এই জন্য আদালত তাকে প্রোটেকশন দিতে বলেছে। হ্যাঁ, এটাই সেই মেয়ে? হ্যাঁ, একটু গোলমেলে আর কি। এটা খুবই হাস্যকর বিষয়। একজন সিঙ্গারের সাথে আমার কি কাজ, আপনারাই বলুন। আচ্ছা, তুমি তাহলে ঘরেই থাকো, ঠিক আছে? তুমি আসলে বুঝতে পারছো না যে এই লোকরা তোমার উপকার করার চেষ্টা করছে, নয়তো সাসপেন্ড হয়ে যাবে। সিদ্ধান্ত তোমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি করব। আমাদের তো শুধু একজনকেই স্যাক্রিফাইস করা বাকি ছিল, তাতে কি হয়েছে সেটাও করব। আমাদের পুলিশ প্রধান কোন পর্যায়ে পৌঁছেছে দেখো একবার। শোনো নূরে, আমি কোনো প্রোটেকশন চাই না। আমি তোমার জন্য প্রসিকিউটরের অফিসে গিয়েছিলাম। কি বলছো নূরে? আমি কি অভদ্র লোকের মতো বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াবো নাকি? ওই লোক তোমাকে সকাল থেকে রাত পর্যন্ত ফোন করতে থাকে, এরপর দরজার সামনে চিঠি আর বক্স রেখে যায়। কি করব? সে হয়তো আমার ফ্যান, বুঝতে পারছি না তুমি এটা নিয়ে এত চিন্তিত কেন। নুরে ম্যাডাম, থানা থেকে মোস্তফা সাহেব এসেছে। ভেতরে আসতে বলো। হ্যালো, আমি মুস্তফা কারায়েল, পুলিশ চিফ। ওয়েলকাম। যদিও আসলে আমি জানি না যে পুলিশ চিফ এখনো আছে কিনা। সেলিনকে আপনি চেনেন? না, কিভাবে চিনবো? আমি কিন্তু আপনাকে চিনি। আমার বাবাকে লাইভে গুলি করেছিলাম, এটা সত্য। না, আপনাকে বারে দেখেছি, গান গেয়েছিলেন আচ্ছা। আপনি। মাঝে মাঝে আমরা আড্ডা দিই আর কি। আপনি কি সত্যিই আমাকে চেনেন না? সেলিন বর্তমানে তালিকার শীর্ষে আছে। কিসের তালিকা? এই কেনাকাটার তালিকা। তুমি কোথায় পেলে এটাকে? মনে হচ্ছে লোকটা একটা গাধা। যদিও সে পুরোপুরি গাধা না, কারণ আমার একটা ছেলে আছে, আর ওকে যদি আপনি দেখতে পেতেন তাহলে আমাকে ট্রিট না দিয়ে পারতেনই না। এজন্যই বলছি, আপনার হিসেবে আমি হয়তো অর্ধেক গাধা। আর আমিও কিন্তু কম স্মার্ট না। সো সরি, আমার প্রোটেকশনের কোনো দরকার নেই। আপনি আমার সময় নষ্ট করছেন। আমি চাই না আমার নাকের সামনে কেউ ঘোরাফেরা করুক। ওকে, থ্যাংক ইউ। তাহলে প্রসিকিউটরের অফিসে কেন গিয়েছিলেন? আমি যাইনি, আমার ম্যানেজার গিয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছি। অ্যাজ ইউ উইশ। আমি যাচ্ছি তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ টেক কেয়ার। কি ধরনের অসভ্য লোক! মোস্তফা সাহেব, একটু দাঁড়ান। কি বললো? লাইভ টিভিতে তার বাবাকে গুলি করেছে? কি হয়েছে আবার? বাবা ঘরের ভেতর থেকে বেরই হচ্ছেন না, টেনশনে মরে যাচ্ছি। বাবার কি অবস্থা সেফের? এখনো কোনো সারা শব্দ নেই ভাই। বাবা, বাবা দরজা খুলুন, কথা বলি। বাবা, দরজাটা খুলুন, নয়তো আমি ভেঙে ফেলবো। কয়েকদিন ধরে কিছু খাননি উনি। বাবা, শেষবারের মতো বলছি, দরজাটা খুলুন, না হলে ভেঙে ফেলবো। আমাকে ক্ষমা করবেন বাবা।
আমাদের মারবেন না বাবা, আপনার দোহাই লাগে। কথা বলুন, চুপ থাকবেন না। নিজে মরছেন আর আমাদেরকেও মারছেন। মোস্তফা সাহেব প্লিজ একটু দাঁড়ান, ওনার কথায় মাইন্ড করবেন না। আসলে আমি বুঝতে পারছি না বিষয়টা কোথা থেকে শুরু করব। যাই হোক, সরাসরি বলি, দেখুন আমার জীবনে অনেক মানুষ আছে যারা মানসিকভাবে অসুস্থ, আর নতুন কাউকে দরকার নেই। প্রয়োজনে দুজন লোককে আমি এখানে অ্যাসাইন করব, বাকি যা হয় তারাই দেখবে, ঠিক আছে? মোস্তফা সাহেব, আমি সেলিমকে বলিনি যাতে সে ভয় না পায়, কিন্তু পরিস্থিতি তার চেয়েও খারাপ। এগুলো কি? ওই লোক সাইকো। সেলিম যখন ঘুমাচ্ছিল তখন ছবি তুলেছিল, তার জিনিসপত্র ঘেটে দেখেছে। আর কিছু? নোটে লিখেছে এবারে 31st নাইট তুমি দেখতে পাবে না। তার মানে এই সাইকোটা নিশ্চয়ই কিছু একটা করবে। প্লিজ আপনি হেল্প করুন। আসলে আমি জানি না এরকম একজন মানুষকে কিভাবে হেল্প করব যে কিনা নিজের সেফটি চায় না। তাছাড়া আমি তো দুজনকে অ্যাসাইন করছি, ওরা সব সামলে নেবে, ডোন্ট ওয়ারি। দেখুন, সেলিম যে কোম্পানির সাথে কাজ করে তার আজ নিউ ইয়ারের পার্টি রেখেছে। পার্টিতে ভিড় হবে, সেখানে অনেক লোকজন আসবে। 31st নাইট? 31st আজ? হ্যাঁ, সেজন্য ইনভাইট করেছে। এজন্য আপনারও সেখানে থাকা উচিত, আর সেটাও কাছাকাছি। আমি আসলে খুবই টেনশনে আছি। জানি না, আমি জানি না, সত্যি আমি জানি না। প্লিজ আমাদের হেল্প করুন। আচ্ছা ঠিক আছে, দেখি, আপনাকে আমার ফোন নাম্বার দিচ্ছি। ওকে।